অনিশ্চয়তায় গত বছর পরিকল্পনার চেয়ে দেশে বিনিয়োগ কমেছে 19%। জরিপে তথ্য, রাজনৈতিক অস্থিরতায় এবছরও বিনিয়োগ কমার আশঙ্কা ব্যবসায়ীদের। বরগুনার পাথরঘাটায় একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের আশ্বাস এক কর্মকর্তার। এবং নেত্রকোনায় পুরো দমে চলছে বোরো ধান কাটা ও মাড়াই উৎসব। শিলাবৃষ্টিতে ক্ষতি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা কৃষি বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, আমরা শুরুতে আপনাদের জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি যে ধরনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ করেছিল, আজ সকালেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করছি ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্সএ এবং অন্য দুটি যে সূচক ডিএসসির সরিয়া ইন্ডেক্স ডিএসসি এস এবং 30 ইন্ডেক্স, সেটি কিন্তু মোটামুটি দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে। আমরা যদি সূচকগুলো আপনাদের জানাই, তাহলে ডিএসসির যে প্রধান সূচক ডিএসসি এক্স, সেটি কিন্তু এখন 2 পয়েন্ট কমে এখন অবস্থান করছে 4250 পয়েন্টে। ডিএসসির সরিয়া ইন্ডেক্স সেটি 1 পয়েন্ট বেড়ে এখন 1042 পয়েন্টে অবস্থান করছে এবং দিনের শুরুতে ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটিও 1 পয়েন্ট বেড়ে এখন 1622 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে মোট 61 কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 70টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 77টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম, এবং অপরিবর্তিত রয়েছে 26টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। আমরা যদি আপনাদের শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর যদি লেনদেন পরিস্থিতির খবর জানাই, তাহলে শীর্ষ 20-এর 1 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি প্রতিটি শেয়ার 137 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। 150 টাকা বিএসসিসিএল এর হচ্ছে সর্বোচ্চ দর, 133 টাকা ছিল সর্বনিম্ন দর এবং গতকাল 136 টাকা 40 পয়সার লেনদেন শেষ করেছিল। 2 নম্বর স্থানে অবস্থান করছে 215 টাকা দর নিয়ে ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি 221 টাকা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর, 213 টাকা 20 পয়সা সর্বনিম্ন দরে হাত বদল হয়েছে শেয়ার, প্রতিটি শেয়ার। গতকাল 210 টাকায় লেনদেন শেষ করেছিল এই কোম্পানিটি। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড কেপিসিএল আরেকটি, এটি হচ্ছে 3 নম্বর স্থানে অবস্থান করছে 68 টাকা দর নিয়ে, 68 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর, আর 67 টাকা 30 পয়সা পর্যন্ত সর্বনিম্ন লেনদেন মূল্যে হাত বদল হয়েছে প্রতিটি শেয়ারের। গতকাল 67 টাকা 90 পয়সায় লেনদেন শেষ করেছিল কেপিসিএল। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, এটি 4 নম্বর স্থানে অবস্থান করছে 52 টাকা 30 পয়সা দর নিয়ে শীর্ষ 20-এর। 53 টাকা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর, 51 টাকা 60 পয়সা সর্বনিম্ন দর, 53 টাকা 10 পয়সা ছিল গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। সাইপ পাওয়ার, এটি 5 নম্বর স্থানে অবস্থান করছে 77 টাকা 30 পয়সা দর নিয়ে, 78 টাকা সর্বোচ্চ দর, 76 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর, আর গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 78 টাকা 10 পয়সা। এসিআই রয়েছে 530 টাকা 70 পয়সা দর নিয়ে ষষ্ঠ স্থানে, 537 টাকা 70 পয়সা সর্বোচ্চ আর 522 টাকা 10 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 534 টাকা 80 পয়সা। বেক্সিমকো, এটি 7 নম্বর স্থানে অবস্থান করছে 29 টাকা 70 পয়সা দর নিয়ে। বেক্সিমকো আজকে 30 টাকা 50 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর, আর 29 টাকা ছিল সর্বনিম্ন দর। গতকাল 30 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন শেষ করেছিল বেক্সিমকো। গ্রামীণফোন, এটি টেলিকম খাতের কোম্পানি, 8 নম্বর স্থানে অবস্থান করছে 327 টাকা দর নিয়ে, 329 টাকা 80 পয়সায় সর্বোচ্চ লেনদেন হয়েছে এই কোম্পানিটির। 29 টাকা ছিল সর্বনিম্ন দর, গতকালের সর্বশেষ লেনদেন মূল্য গ্রামীণফোনের 329 টাকা হচ্ছে 80 পয়সা সর্বোচ্চ দর, 329 টাকা 30 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য।
সিবিও পেট্রো রিফাইনারি লিমিটেড এটি 412 টাকা দর নিয়ে অবস্থান করছে নবম স্থানে, 414 টাকা সর্বোচ্চ আর 408 টাকা 20 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 409 টাকা 60 পয়সা। এবং সর্বশেষ শীর্ষ 20-এর 10 নম্বর স্থানে অবস্থান করছে ডেসকো, এটিও বিদ্যুৎ খাতের কোম্পানি, এটি 64 টাকা 60 পয়সা দর নিয়ে অবস্থান করছে 10 নম্বর স্থানে, 65 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর আর 64 টাকা 40 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 64 টাকা 40 পয়সা। আরেকবার যদি সূচক গুলো জানাই তাহলেও প্রায় অপরিবর্তিত রয়েছে বলা যায়। সূচক ডিএসসি প্রধান সূচক এক্স সেটি 2 পয়েন্ট কমে 4250 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স 1 পয়েন্ট বেড়ে 1042 পয়েন্ট এবং ডিএসসির 30 ইন্ডেক্স সেটিও 1 পয়েন্ট বেড়ে এখন 1622 পয়েন্টে অবস্থান করছে। দর্শক, মোটামুটি এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির মোটামুটি সংক্ষিপ্তভাবে লেনদেন পরিস্থিতির খবরাখবর। আমরা চলে যাচ্ছি আমাদের অন্যান্য খবরে। বিনিয়োগ সুরক্ষা এবং নিশ্চয়তার অভাবে গেল 1 বছর পরিকল্পনার তুলনায় প্রায় 19% বিনিয়োগ কমেছে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। সম্প্রতি অর্থনৈতিক গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড এর এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। আর 2015 সালের প্রথম 3 মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি বছরে নতুন বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব থাকবে বলেও মনে করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত এজি মাহমুদের রিপোর্টে। অর্থনীতি চাঙা রাখার মূল চালিকা শক্তি বিনিয়োগ, কিন্তু গেল বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যবসায়ীদের ব্যবসার আস্থা সূচক 9.74 হলেও জুলাই থেকে ডিসেম্বরে তা কমে হয়েছে 9.35 পয়েন্ট। আস্থা কমে যাওয়ায় শেষ 6 মাসে দেশে বিনিয়োগের হারও কমেছে। গেল বছরের প্রথম 6 মাসে 47% ব্যবসায়ী নতুন করে বিনিয়োগের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত বিনিয়োগ করেছেন মাত্র 28% ব্যবসায়ী। পাশাপাশি এ সময়ে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো 64% বিনিয়োগের পরিকল্পনা করলেও তা করেছে মাত্র 41% প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের গড়ে তোলা গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড প্রকাশিত ব্যবসায়ীদের আস্থা সূচকে এমন চিত্রই উঠে এসেছে। আর এর কারণ হিসেবে ব্যবসায়ীরা দায়ী করছেন রাজনৈতিক অস্থিরতা, পরিবহন ব্যয়, বিদ্যুৎ ব্যয় ও ব্যাংক সুদের হারকে। উৎপাদিত পণ্য ঠিক মতন জায়গায় পৌঁছে দেওয়া, আপনার ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছতে পারেন অথবা পোর্টে পৌঁছতে পারেন ফর এক্সপোর্ট, এই জায়গাটা আমাকে নিশ্চিত করতে হবে। এই জায়গাটা আমার ইন্টারাপ্টেড ছিল। এর জন্য কি প্রয়োজন? আমার উপযুক্ত একটা রাজনৈতিক পরিস্থিতি দরকার আছে। এরকম পরিস্থিতি যদি বিরাজমান থাকে তাহলে আগামী 1 বছরের মধ্যে তেমন বড় কোনো ইনভেস্টমেন্ট আসবে না। 11টি খাতের 400টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের উপর চালানো বিল্ডের ওই জরিপে আরও উঠে এসেছে অবকাঠামো সূচক কমার বিষয়টিও। অবকাঠামো হারে খাতে যেটা আমাদের সমস্যাটা, সেটা হচ্ছে যে দ্য স্পিড অফ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস, এটা আরো অনেক তাড়াতাড়ি আমরা আশা করি যে হওয়া উচিত। 2021 সালের মধ্যে 8 থেকে 10% হারে প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগের পরিমাণ জিডিপির 32% উন্নীত করতে হবে বলেও মনে করছে সংস্থাটি। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বরগুনার পাথরঘাটায় সোনালী ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার কিছু কর্মকর্তা গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদি আমানতের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে। ফলে বছরের পর বছর ঘুরেও সঞ্চিত টাকা না পেয়ে চরম ভোগান্তির শিকার কয়েক হাজার গ্রাহক। তবে সংস্থাটির একজন কর্মকর্তার দাবি, তাদের সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে। অবশ্য প্রশাসন বলছে এ ব্যাপারে অভিযোগ না আসায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দরিদ্র এ মানুষগুলো বিভিন্ন মেয়াদে সাধ্যমতো টাকা জমা করেছিলেন সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামের বেসরকারি একটি সংস্থায়, কিন্তু নিয়মানুযায়ী মুনাফা সহ 2 থেকে 3 বছর আগে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও কাউকেই টাকা ফেরত দেয়নি সংস্থাটি। দিনের পর দিন সংস্থাটির অফিসে ধর্ণা দিয়েও কোনো উপায় খুঁজে পাননি তারা। আর এখন অফিসে গিয়ে অধিকাংশ কর্মকর্তা কর্মচারীকে খুঁজে পাচ্ছেন না তারা। 12 সালে আমার টাকাটা দেওয়ার কথা, আমার জমা টমা সব শেষ। এখন 15 সাল 3 বছর হয়ে গেছে, আমি আর খালি ঘুরাই, আজ না কাল না পরশু হয়। টাকা আমার দেন, হারা পলাই থাকো পাইনি। 50 ঠরি খাতা সেলাই করছি আমি, এরপর আমি এই টাকা জমা দিছি। এখন দিনের পর দিন এরপর এবার ঘুরাই। গ্রাহকদের কথার মিল খুঁজে পাওয়া গেল সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামের সংস্থাটিতে গিয়ে। অফিসের রুমগুলোতে চেয়ার টেবিল পড়ে আছে। একটি রুমে একজন জমা নিচ্ছেন ঋণের টাকা, তিনিও আছেন গ্রাহকদের তোপের মুখে। তবে জমিসহ সংস্থাটির বিভিন্ন সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। বর্তমান প্রেক্ষাপটে এই দেশের এই অস্থিরতার কারণে আমরা আসলে ওই কাস্টমারও পাচ্ছি না তেমন, তো তার থেকে বোঝা যায় যে আমরা হয়তো 6 মাস
মাসের মধ্যে আমরা এই জমিগুলো বিক্রি করে সদস্যদের টাকা ফেরত দিতে পারবো। এদিকে বিষয়টি জানা থাকলেও প্রতারণার শিকার গ্রাহকদের কাছ থেকে কোনো অভিযোগ না আসায় ব্যবস্থা নিতে পারছে না বলে দাবি উপজেলা প্রশাসনের। আইনজীবী সব গুরুত্ব ছেড়ে লিখতে পারি, এটা আমাদের ওই স্কোপ আছে, যেহেতু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন জেলা প্রশাসকের মাধ্যমে আমরা লিখতে পারি। সেই ক্ষেত্রে আসলে একটা লিখিত অভিযোগ দরকার ছিল, কেউ কোনো গ্রাহক বা কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। 2009 সালে সংস্থাটি পাথরঘাটা উপজেলায় কাজ শুরু করে। নানা শ্রেণী পেশার 7,109 জন গ্রাহক সংস্থাটিতে 4 কোটি টাকারও বেশি অর্থ জমা করেন। সময় সংবাদ, বরগুনা। নেত্রকোনার হাওর অঞ্চলে এখন পুরোদমে চলছে বোরো ধান কাটা ও মাড়াই উৎসব। মৌসুমের শেষ দিকে শিলাবৃষ্টিতে কিছু ধানের জমি ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিকভাবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন আশা করছে কৃষি বিভাগ। এদিকে মহাজনদের ঋণের দায় মেটাতে এবং অর্থাভাবে প্রান্তিক কৃষকদের অনেকেই কম দামে ধান বিক্রি করছেন মাঠেই। জেলা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার খালিয়াজুড়ি, মদন ও কলমাকান্দা উপজেলার হাওর অঞ্চলের দিগন্তজোড়া ফসলের মাঠ। স্বপ্নের ধান পাকায় কৃষকরা এখন শ্রম দিচ্ছেন ফসল ঘরে তুলতে। ব্যস্ততা তাই ধান কাটা ও মাড়াইয়ে। মৌসুমের শেষ দিকে শিলাবৃষ্টি কিছুটা শঙ্কায় ফেলে দিলেও ধানের ফলন বেশ ভালো হয়েছে বলে জানান কৃষকরা। তারা বলছেন, সড়ক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় বরাবরই ধান পরিবহনে অসুবিধায় পড়তে হয় তাদের। ফসল খুবই ভালো হয়েছে, আল্লাহ চায় তো যদি ফসল উঠে তা বাম্পার ফসল হবে। এই দিকে যখন ধানটা নিয়ে যায় বাড়িতে, তখন তাদের এই রাস্তাঘাটে একটু সমস্যা হয়। বিলের ধান আর থেকে বাড়িতে নেওয়া যায় না, পানি আরে আমরা রাস্তাঘাট নাই, আইন নাই। একদিকে ভরা মৌসুমে কম থাকে ধানের দাম, অন্যদিকে মহাজনের কাছ থেকে না ঋণের ভার। জীবনের রূঢ় এমন বাস্তবতায় মাঠেই ধান বিক্রি করছেন অনেক প্রান্তিক কৃষক। মহাজনের কাছে তো টেয়া আনি আইনা মহাজনের লাভ জন লাগে, কি করুন লাগে যে কিন্তু এর মধ্যে কাঁচা ধান সস্তা দেওয়ান লাগে। একটা জমি করতে হয়, আমরা দেনা করি, দেনা দিতে গিয়ে আমরা কিছু পাই না। বেআইরা তো অনেক কিনবো, কিনে স্টক করবো, করিয়া এরা পয়সা কামাইবো। আমরা তো আর পয়সা কামাই লইল না, আমরা তো অনেক সস্তা কাস্তা বেচলাম। কৃষি বিভাগ জানায়, শিলাবৃষ্টিতে এবার 913 হেক্টর ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ধানের উৎপাদন। ফসলের অবস্থা খুবই ভালো। যা সকল কৃষকরা সলভেন্ট কৃষক, যাদের ক্ষমতা আছে এই বীজটা বা ধানটা ঘরে তোলার মতো, গুদামে তোলার মতো, তাদের খুব একটা লস হবে না, তারা পরবর্তীতে বিক্রি করতে পারে। জেলায় এ মৌসুমে 1,83,595 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,55,090 মেট্রিক টন। সময় সংবাদ, নেত্রকোনা। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি এবং এনার্জি প্যাক লিমিটেডের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। গতকাল বিদ্যুৎ ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর ধানমন্ডিতে একটি ব্রেকার স্থাপন এবং রামপুরার ওলান এলাকায় সুইচিং স্টেশন স্থাপন বিষয়ক দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। ডিপিডিসির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল ইসলাম এবং এনার্জি প্যাকের পক্ষে প্রকল্প প্রধান এস.এম. আমিনুল হক চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নজরুল হাসান, এনার্জি প্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রবিউল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, আমরা এর আগে বিনিয়োগ সুরক্ষা বিষয়ক একটি প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম। সেখানকার মূল ব্যাপার ছিল যে গত এক বছর পরিকল্পনার তুলনায় প্রায় 19% বিনিয়োগ কমেছে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এবং সম্প্রতি অর্থনৈতিক গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ডের এক জরিপে বিভিন্ন ধরনের তথ্য উঠে এসেছে। এ নিয়ে যে প্রতিবেদনটি আপনাদের দেখিয়েছি, সেই প্রতিবেদনের বিস্তারিত আমরা এবার জানবো। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দিয়েছেন ডিসিসিআই এর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নেসার মাকসুদ খান। আমরা তার কাছ থেকেই এ ব্যাপারে বিস্তারিত জানবো। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি নেসার মাকসুদ খানের সঙ্গে। জনাব নেসার মাকসুদ খান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা একটি প্রতিবেদন এর আগে দেখেছি যে বিনিয়োগ সুরক্ষা এবং অনিশ্চয়তার অভাবে গেল বছরের তুলনায় প্রায় 19% বিনিয়োগ কমে গেছে এবং দেশে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করেছে টানা 4 মাসের মতো, তো সবকিছু মিলিয়ে আসলে এখন বিনিয়োগ পরিস্থিতি আপনারা ব্যবসায়ী হিসেবে কেমন দেখছেন দেশের পার্সপেক্টিভে? বিনিয়োগটা অ্যাকচুয়ালি হয় যে কোনো দেশেই, সেটা যদি অনুকূল পরিবেশ থাকে এবং সবকিছু মিলিয়েই। আমরা যদি দেখি 2013 সালের শেষের দিকেও কিন্তু আমাদের একটা রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল, সেটা কাটিয়ে উঠতে না উঠতে আবার কিন্তু 14 সালের শেষের দিকে আমরা নতুন করে আমরা সেরকম একটা পরিবেশ পাই।
তো এটাতে অ্যাকচুয়ালি দেশে যারা আমরা ব্যবসা করছি আমরা নিজেরাই কিন্তু ভীত। হ্যাঁ, আমরা নিজেরাই যদি কনসার্ন হই যে আমরা ফার্দার ইনভেস্টমেন্টে যাব কিনা, তো সেই ক্ষেত্রে আপনি বিদেশি প্রতিষ্ঠানকে কি করে আশা করেন তারা এদেশে এসে আরো ফার্দার বিনিয়োগ করবে? বিদেশি বিনিয়োগের বিষয়টা তো একটা জায়গায় নির্ভর করে, পাশাপাশি দেশীয় ব্যবসায়ীরা তারাও তো আসলে বিনিয়োগের একটা বড় অংশ তারাও শেয়ার করেন এবং অনেক ক্ষেত্রে যৌথভাবে বিনিয়োগটা হয়। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে বর্তমান পরিস্থিতিটা আসলে বিনিয়োগের জন্য কতটা, এখন সিটি নির্বাচন হচ্ছে এবং দুই রাজনৈতিক দলই কিছুটা মানে একটা উইন্ডো কিন্তু দেখা যাচ্ছে, একটা জানলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটা যাওয়ার হয়তো জায়গা আছে। আপনারা ব্যবসায়ী হিসেবে আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আমরা এটা পজিটিভলি নিচ্ছি। ইট ইজ এ ভেরি পজিটিভ সাইন যে সরকার এবং বিরোধী দল প্লাস অন্যান্য দল তারা আসছে, এই যে সিটি নির্বাচনটা ওপেন হচ্ছে এবং আমরা আশা করি এই নির্বাচনটা সুস্থ সুন্দরভাবে হবে। তাহলে দ্যাট অলসো আমাদের যে কনফিডেন্সের যে অভাবটা ছিল সেই কনফিডেন্সটা কাটিয়ে উঠতে পারবো এবং এরকম যদি কন্টিনিউটি থাকে তাহলে আমরা আশাবাদী যে ইনভেস্টমেন্ট বাড়বে এবং দেশের প্রবৃত্তিও বাড়বে। বিল্ড নামের একটি প্রতিষ্ঠান যেটি হচ্ছে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড, তারা একটি জরিপ দিয়েছে, এখানে তারা বলছে যে 19% বিনিয়োগ কমে গেছে। আপনারা তো পর্যবেক্ষণ করেন বিভিন্ন বিষয়, আপনাদের কাছে এই সংক্রান্ত কি তথ্য আছে? অ্যাকচুয়ালি বিল্ড তো অনেক অ্যানালাইটিক্যাল ডেটা নিয়ে এই জিনিসটা তথ্যটা প্রকাশ করেছে, তবে আমাদের যে অবজারভেশন বা আমাদের যে এক্সপিরিয়েন্স যে জিনিসটা হলো যে ইনভেস্টমেন্টের অনেকগুলা ব্যাপার আছে, যে শুধু রাজনৈতিক অস্থিরতাই যে একটা কারণ তা না। আমি যে এখন একটা নতুন আমার ইন্ডাস্ট্রিতে যদি আমি আরেকটা এক্সপ্যানশনে যাই, আমাদের যে অবকাঠামো যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও আমাকে কতটুকু সাপোর্ট দিবে। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রোড কমিউনিকেশন, গ্যাস, আপনি জানেন যে আজকাল গ্যাস কানেকশন পাওয়াটা নতুন ইন্ডাস্ট্রির জন্য খুব দুর্লভ হয়ে গেছে এবং বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান আমাদের দেশে গ্যাস বেসড, প্লাস বিদ্যুতের চাহিদা, বিদ্যুতের আপনার জেনারেশন বেড়েছে, চাহিদাও কিন্তু বেড়েছে। তো সেই তুলনায় একটা নতুন ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ সংযোজন পাওয়াটাও কিন্তু একটু টাফ। তো সব দিক মিলিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্টকে চিন্তা করতে হবে। মানে এই ইনভেস্টমেন্ট আসলে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান, মাঝারি, ক্ষুদ্র শিল্প, সব মানে সবকিছু মিলে আসলে কোন সেক্টরটি বেশি ক্ষতিগ্রস্ত হয়? এই আমি মনে করি আমাদের দেশে আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে লিডিং যে সেক্টরটা, যেটা আমাদের ফরেন কারেন্সি দিচ্ছে, আরএমজি সেক্টর, গার্মেন্টস সেক্টরটা, সেটার ভালো সম্ভাবনা আছে। বিকজ আপনি জানেন যে চায়না আমাদের সবচেয়ে বৃহৎ এক্সপোর্ট, তারা আস্তে আস্তে হাইটেকে যাচ্ছে এবং গ্র্যাজুয়ালি এই ইন্ডাস্ট্রিটা আমাদের দেশে শিফট হচ্ছে এবং আমাদের স্কিল ওয়ার্কার, আমাদের এফিসিয়েন্সি লেভেলও অনেক বেড়েছে এই শিল্পে, কিন্তু সেই রকমভাবে কিন্তু আমরা এটাকে গ্রো করতে পারছি না। মেইনলি পলিটিক্যালটা আমি অতটা দেখবো না, ইনস্টেবিলিটিটা, বাট ইনফ্রাস্ট্রাকচারটাকে আমাদেরকে আরো ফাস্টার গ্রো করতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রোড কমিউনিকেশন, গ্যাস এবং বিদ্যুৎ, এই তিনটা জিনিসকে যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে কিন্তু বিনিয়োগটা আরো সুন্দরভাবে হবে। সেকেন্ড হলো সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, স্পেশাল ইকোনমিক জোন যে জোনিংটা, সেটাও একটা ভালো উদ্যোগ এবং সেই জোনিংয়ে এবং আপনি দেখবেন যে জাপানিজ কোম্পানিগুলো আগ্রহ প্রকাশ করেছে, ইভেন চাইনিজ কোম্পানিগুলো, মাননীয় বাণিজ্য মন্ত্রীর সাথে চাইনিজ ডেলিগেশন দেখা করেছে, তারাও একটা আগ্রহ প্রকাশ করেছে এখানে করার জন্য। তো এবং ওই জোনগুলো যদি আমরা তাড়াতাড়ি করতে পারি, সেভাবে অবকাঠামোগুলোকে প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু আমরা আশা রাখি যে আগামী দিনে, এবং পরিবেশ যদি অনুকূল থাকে, আগামী দিনে আমাদের বিনিয়োগটা সুন্দর হবে। মানে এই স্পেশাল ইকোনমিক জোনগুলো আসলে আলোচনার দাবি রাখে, এগুলোর যে পরিকল্পনাগুলো সরকার নিয়েছে, মানে সেটা আসলে বাস্তবায়ন কতটা সম্ভব খুব দ্রুত সময়ের মধ্যে, বা এটা কি খুব ধীরগতি হবে কিনা? বা এটা আগাচ্ছে, এটা হচ্ছে এবং আপনি দেখেন যে আজকে আমাদের ইপিজেড হওয়াতেই কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অনেক হয়েছে, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। এখন যে জিনিসটা আমি আবারও বললাম যে অবকাঠামোগুলো খুব ইম্পর্টেন্ট এবং সাথে সাথে যদি অবকাঠামোগুলো যদি না দিই তাহলে তো আপনি ওই ইন্ডাস্ট্রিগুলো করতে পারবেন না, সেটআপগুলো করতে পারবেন না। তো সেটাকেও প্যারালালি নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আগামী প্রান্তিক লেভেলে জেলা পর্যায়ে কিন্তু এর আগে আমরা বেশ এরকম জোন করা হয়েছিল, যেটিকে আমরা বিসিক বলে থাকি। বিসিকের যে আসলে লক্ষ্যটি ছিল সেটি কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং এই স্পেশাল ইকোনমিক জোনের ভবিষ্যৎ কি আসলে বিসিকের থেকে আলাদা, বিসিকের থেকে মানে অন্যরকম আসলে যে পরিকল্পনা নেওয়া হচ্ছে সেটা কি বাস্তবায়ন হবে কিনা, বা
নাকি সেরকম একটা জটিলতার মধ্যে পড়ে যাবে? এটা সুন্দর প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি বেসিকটা হলো স্মল এবং মিডিয়াম স্কেল শিল্প এসএমই শিল্প খাতের জন্য, এবং সব বেসিক এলাকা যে খারাপ করেছে তা না, কিছু কিছু বেসিক এলাকা কিন্তু ভালো করেছে। হ্যাঁ, আর আমি এটাকে ইপিজেড এর সাথে তুলনা করি। আপনি দেখেন কোন ইপিজেডি কিন্তু আমাদের খারাপ করছে না, প্রত্যেকটা ইপিজেডি ভালো করেছে, এবং প্রত্যেকটা এবং ইপিজেডে যে কয়টা বিদেশি প্রতিষ্ঠান হয়েছে তারা কিন্তু অনেক এক্সপ্যানশনও করেছে, অনেক বড়ও করেছে। হ্যাঁ, তো আমি আশাবাদী যে স্পেশাল ইকোনমিক জোনগুলা যেই সমস্ত এলাকাতে আমরা সিলেক্ট করেছি সেইটা এটা ভালোই হবে এবং এটার ফলপ্রসূ হবে। মানে এইখানে যে ডিস্ট্রিবিউশনটা হবে, যে ব্যবসায়ীদের জন্য যে জায়গাগুলো দেওয়া হবে, এই ক্ষেত্রে পরিকল্পনাটা কিভাবে, আপনারা কিভাবে সেখানে পার্টিসিপেট করবেন? এইখানে যেমন গভর্নমেন্ট চাচ্ছে, যেমন যদি জাপানিজ কোম্পানিগুলো আসে তাদের জন্য একটা স্পেশাল ইকোনমিক জোন থাকবে ফর জাপান ওনলি। তো জাপানিজ কোম্পানির আপনারা জানেন যে জাপানেও লেবার কস্ট ইজ হাই, তাদেরও ল্যান্ড স্কারসিটি আছে, তারাও বিভিন্ন দেশে শিল্প প্রতিষ্ঠানগুলো তুলছে এবং এক এলাকাতে না করে তারাও রিস্ক ফ্যাক্টরটা কমানোর জন্য বিভিন্ন দেশে তাদের ইনভেস্টমেন্টগুলো করে। তো বাংলাদেশেও তারা এটা করবে, বিনিয়োগটা করবে, এবং অনেক বড় বড় কোম্পানি আছে জাপানিজ, তারা এখানে নিয়ে আসতে পারে। লাইকওয়াইজ চাইনিজরাও কিন্তু আজকাল অন্যদিকে আগাচ্ছে, জোন হচ্ছে। লাইকওয়াইজ ইউরোপিয়ান কোম্পানিজ, আমেরিকান কোম্পানিজ আমরা করতে পারি। আর একটা হইতে পারে কিছু বাংলাদেশি কোম্পানিদের জন্য, দেশিরা আমরাও উই ক্যান অলসো কাম ফরওয়ার্ড। যেমন সেক্টর ওয়াইজ গার্মেন্ট সেক্টরের জন্য আপনি যেমন কালিয়া করে যেমন একটা হাইটেক পার্ক করতেছে, সেটাও কিন্তু স্পেশাল ইকোনমিক জোনের মতনই। সেখানে আপনার আইটি সেক্টর বা অন্যান্য সেক্টর, টেলিকম সেক্টর, তারা তাদের ইন্ডাস্ট্রিগুলো এখানে স্থাপন করতে পারে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বা দেশীয় বিনিয়োগ যেভাবে হোক, বিনিয়োগ বোর্ড একটি বড় ভূমিকা পালন করে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ বোর্ড গত বেশ কিছু সময় হচ্ছে বেশ কয়েকটি সামিটও তারা করেছে। তারা আসলে কতটা সফল হয়েছে এবং এই সামিটের ভবিষ্যৎ কি, এই বিষয় নিয়ে আমরা দর্শক কথা ছিল। আমরা বিরতির পর ফিরে আবারও ডিসিসিআর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নেসার মাকসুদ খানের সঙ্গে যোগ দিব। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা চলে যাচ্ছি তার কাছে। নেসার মাকসুদ খান, আমরা কথা বলছিলাম বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এবং বলছিলাম যে বিনিয়োগ বোর্ড আসলে বিনিয়োগ আকর্ষণে একটা বড় ভূমিকা পালন করে। তাদের যে কার্যক্রম সেটি আসলে কতটা সন্তোষজনক, আপনারা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি বিনিয়োগ বোর্ডে যে কোনো ইনভেস্টমেন্টই লোকাল এবং ফরেন বিনিয়োগ বোর্ডের অনুমতি দরকার আছে। যদিও বিনিয়োগ বোর্ড বলে ওয়ান স্টপ সার্ভিস তাদের একটা যেটা আছে, বাস্তবে কিন্তু সেটা পুরোপুরিভাবে পাওয়া যাচ্ছে না। সেটাকে আরো সক্রিয় হওয়া দরকার আমরা মনে করি। কারণ একটা ফরেন ইনভেস্টর যদি এই দেশে আসে এবং সে যদি কোনো প্রতিষ্ঠান করতে চায়, সে যদি বিভিন্ন জায়গায় তাকে দৌড়াদৌড়ি করতে হয়, তাহলে কিন্তু এটা একটু কঠিন ব্যাপার তার জন্য, ইফ হি হ্যাজ নো লোকাল পার্টনার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বিনিয়োগ বোর্ডই সেই দায়িত্বটা নিয়েছে, কমপ্লিট ওয়ান স্টপ সার্ভিস। কিন্তু অনেক সময় আমি যখন চেম্বারে ছিলাম, অনেক প্রতিষ্ঠান আমাদের কাছে আসতো এবং আমাদের হেল্প চেত বা সাপোর্ট চেত। আমরাও কিন্তু বিনিয়োগ বোর্ডকে অফার দিয়েছিলাম যে অনেক কিছু হয়তো তাদের হয়তো রিসোর্সের ব্যাপার, ম্যান পাওয়ার ব্যাপার, অনেক কারণে হয়তো তারা পারেন না, সেটাও আমাদের চেম্বারগুলোর সাথে তাদের একটা এমইও থাকতে পারে, আমরা উই ক্যান প্রোভাইড দ্য সার্ভিস থ্রু দেম। বাট যে জিনিসগুলা তাকে কি করে পেপার রেডি করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে, যা যা করার দরকার বা পারমিশন দরকার কিনা, সেই জিনিসগুলো আমরা সহায়তা করতে পারতাম। তো আমি জানি না এর মধ্যে সেটা চেম্বারের সাথে তাদের হয়েছে কিনা, বা যদি হয়ে থাকে তবে বিল্ড হ্যাজ ডুইং লট অফ ওয়ার্ক। বিনিয়োগ বোর্ড গত কয়েক বছরে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু সামিট করেছে, আন্তর্জাতিক মানের কিছু প্রোগ্রাম তারা করেছে। মানে এই বিদেশি বিনিয়োগ আকর্ষণে আসলে এই প্রোগ্রামগুলো সঠিকভাবে কি ভূমিকা পালন করতে পারছে? কিছুটা হলেও তো ইম্প্যাক্ট হয়েছে। আমি যদি বলি যে একদম হয় না, এটা ঠিক হবে না। অফকোর্স একটা ইম্প্যাক্ট হয়েছে, এটা একটা মেসেজ দেওয়া হয়েছে যে বাংলাদেশ ইজ দেয়ার। হ্যাঁ, বাংলাদেশ। তবে আমি আবারও আপনার প্রথম সেশনের কথায় ফিরে আসছি যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সেখানে নাম্বার ওয়ান জিনিসটা হলো যে ইমেজ বিল্ডিং, যে ইমেজ পোর্ট্রে আমরা কি করেছি, কিছু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট যেটা আমাদের কাজ করেছে। আর আপনাদের মিডিয়াও কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অনেক সময় আমাদের হয়তো কিছু যেমন রানা প্লাজা, যে কোনো একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটাকে যদি আমরা পজিটিভ ভাবে হাইলাইট করি একটু বেশি, তাহলে দেশের জন্য ভালো। আর যদি সেটাকে আমরা নেগেটিভ ভাবে একটু প্রকাশ পাই, তাহলে কিন্তু দেশের ভাবমূর্তিটা নষ্ট হয়, তখন বিদেশি বিনিয়োগে একটু হ্যাম্পার তো হয়। বিনিয়োগের ক্ষেত্রে আসলে ব্যাংক ঋণের সুদের হার একটা বড় ভূমিকা পালন করে। আমরা দেখেছি যে বিদেশি বিনিয়োগ বা বিদেশি ব্যাংকের যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যে ঋণ দেয়, সেক্ষেত্রে তাদের সুদের হার আমাদের দেশীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সুদের হারের তুলনায় অনেক কম।
এবং আপনারা এটাকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু সেই কার্যক্রমটা আসলে কতটুকু এখন হচ্ছে একটু জটিল প্রসেস। সরকার দিচ্ছে না যে তা না, ওভার $1 বিলিয়ন মতো ফরেন ফান্ডিং এসেছে বিভিন্ন সেক্টরে। তবে এটা বাংলাদেশ ব্যাংক বোর্ড অফ ইনভেস্টমেন্টেরই একটা কমিটি আছে, যেটা মাননীয় গভর্নর সাহেব ওটা চেয়ার করেন, এবং সেখানে যেটা হয় যে সাধারণত এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলা ওই ফ্যাসিলিটিসটা পায়, বিকজ পেমেন্টটা ডলারে দিতে হয়। আর পাওয়ার সেক্টরের প্রজেক্টগুলোতে সেই ফান্ডিংটা এসেছে, বাট ইন জেনারেল অতটা আসেনি। তবে আসাটা দরকার, বিকজ এট দি এন্ড আমিও একজন ব্যবসায়ী, আমাদের দেশে 16-17% ইন্টারেস্ট দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু আমরা ব্যাংকের জন্য কাজ করছি। মানে ভেরি ডিফিকাল্ট। সেটি কি মানে আমাদের দেশের এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কি তাদের ব্যবসার জন্য প্রতিবন্ধকতা মনে করে কিনা? সেটাও দেখতে হবে, বিকজ ব্যাংকেরও ওভারহেড এক্সপেন্সেস যদি হাই থাকে তাদের, যে সেটাও তারা তো অনেক, আপনি যদি দেখেন তাদের ব্যালেন্স শিট, সব ব্যাংকই তো খুব ভালো প্রফিট করে, ভালো ডিভিডেন্ড দেয়, তাদের অনেক বাজেট আছে, এক্সপেন্সেস আছে। মানে সেক্ষেত্রে তো আপনারা এই দেশীয় ব্যাংকের সুদের হারটা কমানোর ব্যাপারে অনেক কথাই আপনারা বলেছেন, মানে সেটা আসলে কতটা বাস্তবসম্মত কিনা, বা এটা কেন এখনো হচ্ছে না? এটা হওয়া উচিত, এবং এটা যদি সিঙ্গেল ডিজিটে আসে তাহলেই ব্যবসা বান্ধব একটা পরিবেশ ক্রিয়েট হবে। তা না হলে আপনি যদি এই হাই ইন্টারেস্ট রেটে আপনার, এখন তো কম্পিটিটিভ ওয়ার্ল্ড, তাই তো, সেই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যদি আমরা বিদেশেও এক্সপোর্ট করি বা দেশেও কোনো প্রোডাক্ট যদি বাজারজাত করতে চাই, সেক্ষেত্রে ব্যাংকের ইন্টারেস্টটা অবশ্যই কমিয়ে আনতে হবে। হাই ইন্টারেস্ট হলে তো সেটা ফিজিবল হবে না। আচ্ছা আচ্ছা। আর একটি বিষয় সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে বিনিয়োগ পরিস্থিতি বর্তমানে একটু নিচের দিকেই আছে বলা যায়, এবং এবছর সেই শতকরা যে হার সেটি আরো কমে যাবে এরকম আশঙ্কা করা হচ্ছে বিল্ডের এই রিপোর্টটিতে। তো আপনারা আসলে বিনিয়োগ পরিস্থিতির এই ক্রমাবনতি, এটার জন্য কোন কোন বিষয়গুলোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? ফার্স্ট অফ অল আমি আবার বলছি, রিপিট করছি, সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার। আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারে আগিয়ে যেতে হবে। বিদ্যুতের ব্যাপারে যথেষ্ট সরকার উদ্যোগ নিয়েছে, এবং মোর উপর যে অনেক সাকসেসফুল। আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো আমাদের আরো নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র হবে। রাস্তাঘাট নিয়েও কাজ হচ্ছে না তা না, আপনি দেখবেন যে 4 লেন রোড হচ্ছে ঢাকা চিটাগংয়ে, ফ্লাইওভার হচ্ছে, সিটিতে রেল আসতেছে, নেটওয়ার্ক। তো এই ইনফ্রাস্ট্রাকচার এগুলো যখন হবে তখন দেখবেন যে একটা বিনিয়োগ বান্ধব। তবে পাশাপাশি গ্যাসের একটা ব্যাপার আছে, গ্যাসের বিকল্প চিন্তা করতে হবে। যদি আমাদের না থাকে, গ্যাস ফুরিয়ে যাচ্ছে, তাহলে কি গ্যাস বেস ইন্ডাস্ট্রি বিকল্প কিভাবে আমরা করা যায়, এলপিজি, এলএনজি টার্মিনাল করা, হাউ উই ক্যান ডু দ্যাট, সেগুলো আমাদেরকে ভাবতে হবে। জনাব নিসার মাকসুদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ডিসিসিআই এর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নিসার মাকসুদ খানের সঙ্গে কথা বলছিলাম দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে, এবং এই বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিনিয়োগের যে আশঙ্কাজনক ক্রমাবনতি, সেটিকে আরো উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আরো কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, এসব বিষয়ে বিস্তারিত আমরা জানছিলাম তার কাছ থেকে। দর্শক, দক্ষিণ এশিয়ার করনীতি বিষয়ে এক সেমিনারের আয়োজন করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। রাজধানীর ব্র্যাকেন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আমরা সেই সেমিনারের বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, শুনতে পাচ্ছেন? রাজু, আসলে বিষয়টা হলো দক্ষিণ এশিয়া এসএমই খাতের উন্নয়নে করের ভূমিকা, অর্থাৎ ট্যাক্স পলিসির ভূমিকা শীর্ষক আলোচনা হচ্ছে এখানে। তো যে বিষয়টা বলছিলেন আপনি, সে বিষয়ে আসলে সকাল থেকে এখানে যে আলোচনা হচ্ছে, সেই দেশের বিভিন্ন যে গবেষণা সংস্থা তারা যেমন এখানে অংশগ্রহণ করেছে, তেমনি অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন থেকেও। সিপিডির আয়োজনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হলেও কিন্তু এখানে কথা বলেছেন পিআরআইয়ের পক্ষ থেকেও এখানে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে, তাদের বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করেছে। সিপিডির পক্ষ থেকেও তাদের বাংলাদেশের এসএমই খাতের বর্তমান অবস্থা এবং ট্যাক্স ক্ষেত্রে সেটা কতটুকু আসলে ভূমিকা রাখছে, এবং ট্যাক্স থেকে তারা আসলে কতটুকু সুফল পেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে বিভিন্ন গ্রাম্য পর্যায়ে বিভিন্ন গবেষণাও কিন্তু তারা এখানে তুলে ধরেছেন, এবং সেই বিষয়গুলো তারা এখানে বলেছেন যে আসলে যে এসএমই খাতের উন্নয়নে আসলে যে বিষয়গুলো তুলে ধরা উচিত তা আসলে কতটুকু বাস্তবসম্মত হচ্ছে এবং কতটুকু সুবিধা
এসএমই খাতে পাচ্ছে, বিশেষ করে কর বিষয়ে কর প্রদানের ক্ষেত্রে তারা আসলে কতটুকু সুবিধা পাচ্ছে এবং কতটুকু সুবিধা তাদের পাওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ব্যবসায়ী সংগঠন থেকেও এখানে অংশগ্রহণ করা হয়েছে। তারা তাদের বিভিন্ন সমস্যাগুলো এখানে তুলে ধরছেন, বিশেষ করে কর প্রদানের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যার প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেছেন। এখানে আলোচনা হয়েছে নতুন ট্যাক্স আইন বিষয়ে, সেখানে আসলে নতুন কি সংযোজন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে যেমন তারা কথা বলেছেন, আরো কোন কোন বিষয়গুলো আসলে এখানে গুরুত্ব দেওয়া উচিত সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা হচ্ছে। বিশেষ করে অটোমেশনের বিষয়ে কিন্তু সবাই এখানে কথা বলেছেন, আরো আধুনিক পদ্ধতিতে কিভাবে ট্যাক্স সংগ্রহ করা যায়, ট্যাক্স সংগ্রহ করার পদ্ধতিতে কিভাবে নতুনত্ব আনা যায় এবং সবাইকে কিভাবে একই সুবিধার আওতায় আসলে ট্যাক্স প্রদানের ক্ষেত্রে তাদেরকে সেই সুবিধা দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে ব্যবসায়ী যারা সংগঠন রয়েছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এখানে কথা বলছেন এবিসিসি এর পক্ষ থেকে, এমসিসি এর পক্ষ থেকেও কথা বলেছেন। এর পাশাপাশি বিশেষ করে বিভিন্ন ট্যাক্স যারা এর আগে বিষয় ছিলেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তারা বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছেন এবং এখনো আলোচনা চলছে এবং সেই বিষয়গুলো নিয়ে তারা আরো বিভিন্ন আলোচনা করবেন এবং এর পরবর্তীতে আমরা আসলে সেই বিষয়গুলো আরো জানতে পারবো। তো রাজু, এই ছিল মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ট্যাক্স বিষয়ে আলোচনার সর্বশেষ অবস্থা। সহকর্মী ইমতিয়াজ আহমেদ, তিনি দক্ষিণ এশিয়ার করনীতি বিষয়ে সিপিডির যে সেমিনার আয়োজন করা হয়েছে সেই সেমিনারের বিস্তারিত আমাদের জানাচ্ছিলেন মহাখালীর ব্র্যাক সেন্টার ইন থেকে। বাংলাদেশ থেকে 1000 কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়ে গেছে। নতুন মূল্য সংযোজন কর আইন কার্যকর হলে অর্থ পাচার অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে। বুধবার পুলিশ কনভেনশন সেন্টারে করদাতাদের উদ্বুদ্ধ করতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 বিষয়ক সেমিনারে একথা বলেন রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন। তিনি আরো বলেন, রাজনৈতিক অবস্থার প্রভাবে ঠিকভাবে কর আদায় সম্ভব হয় না। কর কর্মকর্তাদের সদিচ্ছা ও অস্বচ্ছতায়ও কর আদায় কম হয়। এতে গ্রাহকরাও হয়রানির শিকার হন। তবে নতুন আইন কার্যকর হলে ঘরে বসে অনলাইনে কর দেয়া যাবে। এতে গ্রাহকদের ভোগান্তি কমার পাশাপাশি কর জাল বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক মানের গবেষণা কিংবা শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনোভাবেই দেশ এগোতে পারবে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। গবেষণা ও আবিষ্কারে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্মিলিত উদ্যোগ বিষয়ক এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। দেশে গবেষণার জন্য আধুনিক সুযোগ সুবিধা নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের এখন দরকার গবেষণা পদ্ধতি ও এর ক্ষেত্র পরিবর্তন করা। আন্তর্জাতিক মানের গবেষণার ক্ষেত্রে তাই ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি। এছাড়া বাংলাদেশ বিভিন্ন দেশের নিত্য নতুন আবিষ্কার ও গবেষণার সংস্পর্শে আসার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারবে বলেও মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। দেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য চেক রিপাবলিকের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে চেক রিপাবলিকের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এই সময় তিনি বলেন, 2021 সাল নাগাদ বাংলাদেশ 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়, আর তাই এ খাতে বিদেশি বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে। কাজী আকরাম বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা, আর অবকাঠামো খাতে বিনিয়োগ করলে সরকার কর রেয়াত সহ নানা সুযোগ সুবিধা দেবে বলেও জানান তিনি। এ সময় চেক রিপাবলিকের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। বাংলাদেশের জাহাজ নির্মাণ ও জাহাজ রিসাইক্লিং শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চেক রিপাবলিকের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। বুধবার চেক রিপাবলিকের রাষ্ট্রদূত মিলোস্লাভ স্টেসেকের নেতৃত্বে সে দেশের একদল ব্যবসায়ী শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে শিল্পমন্ত্রী ব্যবসায়ী প্রতিনিধি দলকে জানান, বাংলাদেশ যে উদার বিনিয়োগ নীতি অনুসরণ করছে সেই নীতির সুযোগে তারা বাংলাদেশে সরাসরি কিংবা যৌথ বিনিয়োগ করতে পারবেন। এ সময় বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক ও কৃষিজাত পণ্য আমদানি করার আহ্বান জানান শিল্পমন্ত্রী। This is company which is long time, and of course you are mostly your country because mainly. প্লাস্টিক খাতে দক্ষ জনবল তৈরি করতে পারলে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি প্লাস্টিক পণ্যের রপ্তানি পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন এই খাতের ব্যবসায়ীরা।
প্লাস্টিক খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিপেট আয়োজিত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে এমন কথা বলেন তারা। বুধবার রাজধানীতে প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠনে বিপিজিএমএ এর কার্যালয়ে সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্লাস্টিক কারখানায় ব্যবহৃত বিভিন্ন মেশিন চালানোর উপর এক মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় প্লাস্টিক পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। রুবলের দরপতনের কারণে বিপাকে পড়েছেন বৈদেশিক মুদ্রায় বাড়ি বন্ধক নেয়া রুশ নাগরিকরা। মূল্যস্ফীতি, জ্বালানি তেলের দরপতন আর ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বন্ধকি ঋণ পরিশোধে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই অবস্থায় সাধারণ নাগরিকদের ভোগান্তি দূর করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রুশ কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভবিষ্যতের কথা মাথায় রেখেই বন্ধকি ঋণ নিয়ে বাড়ি কিনেছেন অনেক রুশ নাগরিক। কিন্তু রুবলের দরপতনে মাথা গোঁজার সেই ঠাঁই এখন কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। রুবলের বিপরীতে দিন দিনই শক্তিশালী হচ্ছে ডলারের মান। এ কারণে পণ্যের আমদানি খরচ তো বাড়ছেই, সেই সাথে বাড়ছে বন্ধকি ঋণের সুদের হার। তাই আয় ব্যয়ের সামঞ্জস্য করে দৈনন্দিন জীবনের খরচ মিটিয়ে বন্ধকি ঋণ পরিশোধ দুরূহ হয়ে পড়েছে রুশদের জন্য। আর তাই অ্যাপার্টমেন্টের মালিক হওয়া এখন তাদের জন্য দুঃস্বপ্ন। আমি এবং আমার স্বামী আমরা দুজনেই চাকরি করি এবং বেতনও ঠিক সময়ে পাই, কিন্তু রুবলের মান কমতে থাকায় ব্যয় যে হারে বাড়ছে তাতে জীবন ধারণ কঠিন হয়ে পড়ছে। এমন অস্থিতিশীলতার জন্য সরকারকেই দায়ী করছেন বৈদেশিক মুদ্রায় বন্ধকি ঋণ নেওয়া রুশরা। বন্ধকি ঋণ কার্যক্রম পুনর্গঠনে এর মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলো। আর ঋণ গ্রহীতাদের ভোগান্তি কমাতে অক্টোবরের মধ্যে সব বৈদেশিক মুদ্রার বন্ধকি ঋণকে রুবলে রূপান্তর করার নির্দেশনা দিয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক। আমরা এর একটা সমাধান করে দিতে পারি। ডলারের বিপরীতে রুবলের একটা স্থির মূল্য আমরা নির্ধারণ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের 250 কোটি রুবল লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে। ঋণ গ্রহীতাদের ভোগান্তি এড়াতে অবশ্য আরো কিছু সমাধান বের করেছে রুশ কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে ঋণ পরিশোধের সীমা বাড়িয়ে কিংবা কয়েক মাসের জন্য সুদের হার কমিয়ে দেওয়ার চেষ্টা করছে ব্যাংকগুলো। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। অবৈধভাবে মাছ ধরা বন্ধে ইইউর নির্দেশনা অনুযায়ী আইন প্রণয়নের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের কৃষিমন্ত্রী। বিশ্বের তৃতীয় বৃহত্তম সি ফুড রপ্তানিকারক এই দেশটির বিরুদ্ধে বহুদিন ধরেই সাগরে অবৈধভাবে অন্য জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগ ছিল, কিন্তু সেই অভিযোগ কানে না তোলায় সম্প্রতি সতর্ক করার অংশ হিসেবে দেশটির রপ্তানিকারকদের হলুদ কার্ড দেখানো সহ মাছ ধরা ও রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া থাই সরকারকে আইন সংশোধনের জন্য 6 মাসের সময় দেয়। থাইল্যান্ডের প্রায় 3 লাখ লোক মৎস্য শিল্পের সঙ্গে জড়িত। দেশটির সামুদ্রিক মাছের সবচেয়ে বড় ক্রেতা ইউরোপ। গত বছর থাইল্যান্ড থেকে 64 কোটি 20 লাখ ইউরো মূল্যের প্রায় 1.5 লাখ টন মাছ আমদানি করেছে ইউরোপ। গত কয়েক বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে খারাপ সময় পার করছে চীনা অর্থনীতি। কিন্তু তাহলে কি হবে? বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটির বাজার ধরতে পিছিয়ে নেই পণ্য নির্মাতারা। 16তম আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনী অটো সাংহাই 2015তে নিত্য নতুন মডেলের গাড়ি নিয়ে হাজির হওয়া বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ যেন সে কথারই প্রমাণ দেয়। চোখ ধাঁধানো উজ্জ্বল আলোর ঝলকানি, তবে মঞ্চের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ডের জনপ্রিয় মডেল তৌরাস সেডান। আর এর মাধ্যমেই প্রথমবারের মতো সাংহাই অটো শোতে অংশ নিল প্রতিষ্ঠানটি। ফোর্ডের এই মডেল 90-এর দশক থেকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হলেও চীনাদের কথা মাথায় রেখে এতে সংযোজন করা হয়েছে নতুনত্ব। আমরা বাজার যাচাই করে দেখেছি চীনে বড় আকারের সেডান গাড়ির চাহিদা রয়েছে। আমার আশা চীনারা এটা পছন্দ করবে। চীন বিশ্বের সবচেয়ে বড় বাজার, আমরা এর অংশ হতে চাই। যদিও অর্থনৈতিক স্থবিরতার কারণে সম্প্রতি চীনে গাড়ি বিক্রি কমে গেছে, তবুও দেশটির বাজার ধরতে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান নিশান। এমনকি দেশটিতে বিনিয়োগ কৌশলও প্রণয়ন করেছে তারা। আমরা বেশ বড় আকারে চীনে বিনিয়োগ শুরু করেছি। আমাদের ডানিয়াং প্ল্যান্টে এরই মধ্যে উৎপাদন শুরু হয়ে গেছে। চীনের গাড়ির বাজার বছরে 5 থেকে 6% পর্যন্ত বাড়ছে। এশিয়ান প্রতিষ্ঠান হিসেবে নিশান চায় দেশটিতে তাদের ভূমিকা আরো বাড়ুক। মূলত চীনের নব্য ধনীদের কথা মাথায় রেখে বিক্রি বাড়ানোর পরিকল্পনা করছে বিদেশি গাড়ি নির্মাতারা। 2 বছর
পরপর আয়োজন করা এই সাংহাই অটো শো চলবে 22 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলো। অনিশ্চয়তায় গত বছর পরিকল্পনার চেয়ে দেশে বিনিয়োগ কমেছে 19%, জরিপে তথ্য। রাজনৈতিক অস্থিরতায় এবছরও বিনিয়োগ কমার আশঙ্কা ব্যবসায়ীদের। বরগুনার পাথরঘাটায় একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের আশ্বাস এক কর্মকর্তার। এবং নেত্রকোনায় পুরো দমে চলছে বোরো ধান কাটা ও মাড়াই উৎসব। শিলাবৃষ্টিতে ক্ষতি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা কৃষি বিভাগের। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়।